গণতন্ত্রের বিকাশের জন্যই ভালো। কিন্তু প্রশ্নটা হলো যে বিচার বিভাগ স্বাধীন কি পরাধীন, এটি আপনি এক বাক্যে উত্তর দেওয়া যাবে না। যখন মামলার দুই পক্ষে দুইজন নাগরিক থাকে, যেখানে সরকার জড়িত নেই, যেখানে সরকারি দলের কোনো উচ্চ পর্যায়ের নেতা বা রাজপরিবারের যে কোনো রাজপরিবারের কোনো সদস্যদের স্বার্থ নাই, তখন আমাদের দেশের আপিল বিভাগ থেকে শুরু করে হাইকোর্ট বিভাগ, নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট কোর্ট, ট্রায়াল কোর্ট, সেশনস কোর্ট অর্থাৎ যেটাকে বলে, বা সিভিলে সহকারী জজের কোর্ট, সাবঅর্ডিনেট জাজ, ডিস্ট্রিক্ট জাজ, হাইকোর্ট, আপিল বিভাগ, এরা স্বাধীনভাবে দক্ষতা যোগ্যতার সঙ্গে বিচার কার্য পরিচালনা করে। আমাদের বিচার বিভাগ বিশেষ করে মাঝে মাঝেই চূড়ান্তভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে, যখন সরকারের অসৎ ইচ্ছা বা অসৎ আইনকে বা অসৎ কার্যক্রমকে নাগরিকরা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেছে। আপনি জানেন যে হাইকোর্ট বিভাগে আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী রিট হচ্ছে হাইকোর্ট বিভাগের মূল কাজ। এটাকে আমরা অনেক সময় গর্বের সঙ্গে বলি যে এটা হচ্ছে আমাদের হাইকোর্ট বিভাগের গ্ল্যামার জুরিসডিকশন। অর্থাৎ একটা নাগরিকের মৌলিক অধিকার থাকবে কি থাকবে না, সরকার আইন অনুযায়ী কোন আইন প্রণয়ন করছে কিনা, সরকার আইন অনুযায়ী দেশ চালাচ্ছে কিনা, সরকার নাগরিকদের সঙ্গে বৈষম্য করছে কিনা, শুধু সরকার না, আইনের দ্বারা বিধি দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো স্বায়ত্তশাসিত সংস্থা, বিশ্ববিদ্যালয় হতে পারে, বিমান বাংলাদেশ হতে পারে, আমি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বলছি, সিটি কর্পোরেশন গুলো হতে পারে, যে কোনো আপনার স্বায়ত্তশাসিত সংস্থা হতে পারে যেগুলো আইনের দ্বারা গঠিত, তারা নাগরিকদের সঙ্গে পিক অ্যান্ড চুজ খেলছে কিনা, তারা বৈষম্য করছে কিনা, তারা এমন কোনো আইন বা সাবরুল করছে কিনা যেগুলো নাগরিকদের অধিকার লঙ্ঘন করে, যেটা আমাদের সংবিধানের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে, সংবিধানের মানে ম্যান্ডেটের বাইরে, সেইখানে আমাদের বিচার বিভাগ সব সময় একটা দোলাচলে ছিল, সব সরকারের সময়। হয়তো গত 15 বছর শেখ হাসিনার আমলে এটা বেশি ধরা পড়েছে, এটাও সত্য, আমরাও তখন অনেক আন্দোলন করেছি। কিন্তু আপনি আপনি যে প্রশ্নটা করলেন, আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য বা অন্যান্যদের বক্তব্য, এটা আমি পরে আসছি। যে বিচার বিভাগ স্বাধীন, এইটার পরীক্ষা এখন পর্যন্ত খুব একটা আমাদের সুপ্রিম কোর্টে হয়নি। এই সরকারের কার্যক্রমকে চ্যালেঞ্জ করে বা এই সরকারের কোনো আইনকে চ্যালেঞ্জ করে আমার জানা মতে খুব একটা রিট পিটিশন হয়নি। ব্যারিস্টার আশরাফ সাহেবের জানা থাকলে উনি আমাদের সমৃদ্ধ করবে। তো সুতরাং এই পরীক্ষায় আমাদের বিচার বিভাগ, বিশেষ করে হাইকোর্টের রিট বেঞ্চগুলো উত্তীর্ণ হতে পারলো কিনা, সরকারকে রুল জারি করলো কিনা, বা সরকারের আপনার কার্যক্রমকে চ্যালেঞ্জ করা, এইটা এখন পর্যন্ত আমরা দেখছি না। কিছু কিছু অধ্যাদেশ হয়তো দু একটা কেউ করেছিল, কিন্তু আমরা যার ফলে কিন্তু যেটি আমরা লক্ষ্য করছি, বিশেষ করে হাইকোর্ট বিভাগের চাইতো আমাদের আপিল বিভাগ, অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ, আমি আপনাকে, আপনার দর্শকরা দেখতে পারবে না বোধহয়, একটা বিখ্যাত বই আছে, এমার্জেন্সি, এ পিরিয়ড অফ লিগাল ইম্পোর্টেন্সি এন্ড আই উইটনেস। একটু সমস্যা করছে। আচ্ছা ঠিক আছে, আমি নাম বলে দিচ্ছি, এমার্জেন্সি, এ পিরিয়ড অফ জুডিশিয়াল ইম্পোর্টেন্সি এন্ড আই উইটনেস। এটা সুপ্রিম কোর্টের খুব বিখ্যাত একজন আইনজীবী ডক্টর জোনাক রাজ জাই এই বইটা লিখেছিলেন। তো সেইখানে আপনারা জানেন যে ভারতের গণতন্ত্র যা, আর যে হোক, ইলেকশনটা ঠিক মতো হয় এখন পর্যন্ত এই উপমহাদেশে, যেটা বাকি দুই দেশে হয় না। তো সেইখানে ভারতের গণতন্ত্রের অন্যতম নেতা জওহরলাল নেহরুর কন্যা, উনি যে সর্বনাশটা ভারতের জন্য করেছিলেন, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য 1975 সালে জরুরি আইন জারি করেছিলেন। তো সেই জরুরি আইন জারির সময় সুপ্রিম কোর্টের যে সাহসী ভূমিকা দরকার ছিল, যেটা আমাদের দেশের আপিল বিভাগ কোনোদিনই কোনো সামরিক শাসন বা সর্বশেষ যে জরুরি আইন 2007 থেকে 9 হয়ে গেল, সেইখানেও তারা কোনো রোল নিতে পারেনি। তো সেই প্রসঙ্গে আমাদের বিখ্যাত একজন এই উপমহাদেশের সাংবিধানিক আইন বিশেষজ্ঞ আছেন, বইটিও লিখেছেন কনস্টিটিউশন ল এর উপরে, H.M. সার্ভাই। উনি বলেছেন, when High Court rose to the occasion, the Supreme Court thanked। অর্থাৎ হাইকোর্ট যখন
যে মানে আমরা যে বলি না রাইজ টু দ্য অকেশন, অর্থাৎ সময়ের প্রয়োজনে দাঁড়াতে হবে, সেটা ইন্ডিয়ান হাইকোর্ট দাঁড়িয়েছিল, কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ডুবে গিয়েছিল। আমাদের এখানেও আমাদের সুপ্রিম কোর্টের বারবার এটা দেখেছি। আচ্ছা খুব আমি ঠিক জি আপনার বলেন। এখানে ইন্টারনেটে সমস্যা হচ্ছে, আমি জানি না কেন। ব্যারিস্টার আচ্ছা আশরাফ বলেন। আলী কি আপনি শুনতে পাচ্ছেন স্পষ্ট ওনাকে? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা এবং কি আমি মানে দেখছি আমার তাহলে হ্যাঁ আমার ইন্টারনেটও চেক করাচ্ছি, দেখছি আমি। তো এখন খুব সোজা বাংলায় বললে যে বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার আমাদের মাননীয় প্রধান বিচারপতি তার ওথ নেওয়ার পরের দিন 11ই অগাস্টে আমাদের সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টে যে অসাধারণ ভাষণ দিয়েছিলেন, জাতিকে একটা নতুন স্বপ্নের জাহাজে উঠিয়ে দিয়েছিলেন, যে না অন্তত এবার কিছুটা হলো বিচার বিভাগ স্বাধীনভাবে সরকারকে চোখে চোখ রেখে, এবং আমি যেটা সবসময় বলি যে একটা দেশের বিচার বিভাগ স্বাধীন কিনা সেটি বুঝবার সবচেয়ে সহজ মাপকাঠি হচ্ছে বিচার বিভাগের সঙ্গে সরকারের একটা ইন্টেলেকচুয়াল ডিসপিউট চলবে, অর্থাৎ একটা বুদ্ধিভিত্তিক টেনশন কাজ করবে, বাট ডিসপিউট না, টেনশন। অর্থাৎ সরকারও ভাববে যে আমি যাই করি না কেন আপিল বিভাগ হাইকোর্ট তো আছে, আমাকে ধরে ফেলতে পারে। আর হাইকোর্ট আপিল বিভাগও সবসময় অপেক্ষায় থাকবে যে সরকার বা নাগরিক দেশের আইন লঙ্ঘন করে কিনা, বা যেগুলো বললাম বৈষম্য করে কিনা, বা নাগরিকদের মধ্যে পিক অ্যান্ড চুজ করে কিনা, এ কে সুবিধা দেয় বি কে দেয় না, এরকম করে কিনা। তো সেইখানে আমাদের বিচার বিভাগ এখনো এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, খুব দুঃখের বিষয়। বরং আমরা লক্ষ্য করছি শেখ হাসিনার আমলে যেটা হতো যে রাজনৈতিক পক্ষপাত দুষ্টভাবে তদানীন্তন বিরোধী মতের কোনো ব্যক্তির বা কোনো দলের কোনো নেতা কর্মীর ন্যূনতম কোনো এজাহারে অভিযোগ না থাকলো, শুধুমাত্র বিএনপি করে বলে যে বেল হাইকোর্ট দিলেও আপিল বিভাগ স্টে করে দিত, এই প্রক্রিয়া এখনো চলছে, যেটা কাম্য না। নাগরিককে ট্রিট করতে হবে নাগরিক হিসাবে। রাজনীতিবিদরা নানা সময় নানা ট্যাগিং করবে, কেউ রাজাকার বলে, কেউ ফ্যাসিস্ট বলে, কেউ বলে আপনার দুর্নীতিবাদ, কিন্তু আদালত বিচার করবে ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তার সামনে যে নাগরিক যাবে তার বিচারের দায়িত্ব আদালত দেখবে, তার ওই অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা কি আছে। কিন্তু আমরা যেটা বিগত আমলে অন্তত আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল অফিসে দেখেছিলাম, যে মামলা হচ্ছে ধরেন সোলেমানের নামে, সোলেমান বিএনপির নেতা, কিন্তু ওই মিছিলে তার অংশগ্রহণ ছাড়া আর কোনো অপরাধ নাই, কিন্তু অ্যাটর্নি জেনারেল প্রয়াত মাহবুব আলম কিংবা পরেরটা বা আরো যারা অ্যাডিশনালরা ছিল বা ডিএজিরা, তারা হিয়ারিং এ মাই লর্ড হাওয়া ভাবন করে তারেক জিয়া 5 বছর দুর্নীতি করছে, এই করছে সেই করছে, অমক 10 ট্রাক অস্ত্র রাজাকারদের গাড়িতে মুক্তিযুদ্ধের পতাকা তুলে দিয়েছে, অর্থাৎ মানে মূল মামলা কোথায়, আর ওনারা একটা ট্যাগিং হিয়ারিং করলো। আনফরচুনেটলি বর্তমান অ্যাটর্নি জেনারেল অফিসও সেই একই স্টাইলের হিয়ারিং করে। পার্টিকুলার মামলায় কলিমুল্লাহর কি অপরাধ, কলিমুল্লাহ মানে আমাদের ডক্টর কলিমুল্লাহ স্যারের কথা বলছি না, একটা উদাহরণ দেওয়ার অর্থে বলছি, কলিমুল্লাহ সাহেব ধরেন সলিমুল্লাহর কি অপরাধ এইটা না বলে রাষ্ট্রে কোথায় কি হয়েছে। এবং আমাদের কোর্টগুলো অনেক সময় আবেগে আবেগে বলেন ইংলিশে, মানে ভুলে গেলাম, মানে আবেগে তারাও বিগড়ে যায়। ফলে আমরা আমাদের বিচার বিভাগের কার্যক্রম নিয়ে আমরা মোটেই সন্তুষ্ট না। এবং আমার সবচেয়ে যেটা আমি শেষ করি প্রথম পর্যায়ে, সবচেয়ে যেটা আমার দুঃখ লাগছে যে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো যারা 5ই আগস্টের আগ পর্যন্ত, আমরা যারা সংবিধান সংরক্ষণ কমিটি, আশরাফ সাহেবও আছে আমাদের, আমরাও করি বিভিন্ন জন, বা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম আইনের শাসন এবং শেখ হাসিনার হাত থেকে বিচার বিভাগ রক্ষা। তো তখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো 5ই আগস্ট সকাল পর্যন্ত যে আন্তরিক ছিল, আমরা কোনো সেমিনারের কথা বললে আগ বাড়িয়ে চলে আসতো নির্ধারিত সময়ের আগে। শুধু বিএনপির কথা বলছি না, অন্যান্য দল, জোট, গণতন্ত্র মঞ্চ, অন্যান্য ডান বাম ইসলামিক দল, এখন সবাই নিশ্চুপ হয়ে গেছে। মনে হচ্ছে শেখ হাসিনা চলে গিয়েই বোধহয় আর কোনো কাজ, সমস্যার সমাধান সব হয়ে গেছে। এখন আমরা বিএনপির সঙ্গে জোট ক্ষমতা ভাগাভাগি করে, কিন্তু একটা দেশের আইনের শাসন আর বিচার বিভাগ
না থাকলে দেশ যে আবারও অন্ধকারে যাবে বা আছে, এইটা আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না। যখন আবার বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ব্যারিস্টার আশরাফুল ইসলাম। আমরা সব সরকারকেই দেখি যে একটা মানে